আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ওবায়দুল হাসান। পদ ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সব হত্যার দ্রুত বিচারের আশ্বাস। রাজধানীতে সীমিত পরিসরে চলছে ৩০টির মতো থানার কার্যক্রম। জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় সারা দেশে সেনাবাহিনীর ২০৬টি ক্যাম্প। সংখ্যালঘুদের জন্য বিশেষ পাহারা। অর্থনীতি দ্রুত গতিশীল হবে জানালেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করা হবে বললেন আইন উপদেষ্টা। এবং হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সনাতন ধর্মাবলম্বীদের। শাহবাগে বিক্ষোভ মিছিল। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেয়া হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বিচারকদের নিয়ে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। এমন খবরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পুরো আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। সরকারের সাথে আলোচনা না করে সকালে ফুলকোর্ট মিটিং ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ খবরে তুমুল ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল স্লোগান নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আদালত প্রাঙ্গণে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। আমাদের এক দফা বিচারপতি পদত্যাগ করতেই হবে। আমরা অবৈধ সরকার, অবৈধ বিচারপতি মানি না। রাষ্ট্রীয় কাঠামোতে আছে, এখন আর থাকতে পারবে না। বিচারপতি মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা। আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে যে কেউ টিকতে পারবে না। সবাইকে তার গদি ছাড়তে হবে যারা আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে। কঠোর কর্মসূচির ঘোষণার কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এই আশ্বাসে বিশ্বাস না করে আদালত প্রাঙ্গণ ছাড়লেও কর্মসূচি অব্যাহত রেখে শিক্ষা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি ইনি যখন আমাদের আন্দোলন শুরু হয় তিনি বলেছিলেন যে আন্দোলনের মুখে কখনোই আইনকে পরিবর্তন করা যায় না। আমরা জানতে পেরেছি প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করবেন। এজন্য আমরা আপাতত শিক্ষা চত্বরে অবস্থান নেব। যতক্ষণ পর্যন্ত তিনি সরাসরি পদত্যাগের ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা বাংলাদেশে এখনো কাউকে ওইভাবে যারা ছিল কাউকে আমরা বিশ্বাস করি না। যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এর মাত্র ১.৫ ঘন্টার মাথায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা তদারকিতে রয়েছে সেনা ও নৌবাহিনী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে আবু সাইদ বুক পেতে দিয়েছিল তা বাস্তবায়ন করা জাতির দায়িত্ব বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত মনিরুর রহমানের রিপোর্টে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুর মধ্য দিয়ে সারা দেশ হয়ে ওঠে উত্তাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার দুদিন পরেই পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা থেকে সকাল ১১টার দিকে পৌঁছে প্রথমে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। পরে তার বাড়ির আঙ্গিনায় বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম সহ
পরিবারের সদস্যদের সমবেদনা জানান ডক্টর ইউনূস। এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্তার হোসেন ও সার্জিস আলম সহ সমন্বয়কদের কয়েকজন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে জাতীয় পতাকা মেলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইদের কবরের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকিয়ে থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এটা আবু সাইদের বাংলাদেশ। এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। এ সময় সংঘাত সহিংসতা পরিহার ও কাউকে অন্যের ধর্ম নিয়ে কথা না বলতে দেশবাসীকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে প্রবীণদের তারুণ্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছি, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাই। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান প্রধান উপদেষ্টা। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা করাই অন্যতম চ্যালেঞ্জ। যারা অপরাধী তাদের বিচার করতেই হবে, তাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো না। এই অপরাধীকে আমরা বিচার করব। মনিউর রহমান, এটিএন বাংলা। 52, 69, 71-এর আন্দোলন কিংবা 90-এর গণজাগরণ কোনোটাতেই বৃথা যায়নি শিক্ষার্থীদের আত্মত্যাগ। 2024-এ রংপুরের শহীদ আবু সাইদের আত্মত্যাগও ছাত্র আন্দোলনকে বিজয় এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দেশের সর্বস্তরের বৈষম্য দূর হলে আবু সাইদ সহ এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করছেন তারা। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। পুলিশের গুলিটা শুধু আবু সাইদের বুক ছিদ্র করেনি, ছিদ্র করেছে সেই মোড়ককে যেখানে দুঃশাসনে বন্দী ছিল মানুষ। আবু সাইদের রক্তে রক্তক্ষরণ হয়েছে ছাত্র জনতার, বিবেক নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের। তার মতো অনেক শিক্ষার্থীর আত্মত্যাগেই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। নতুন দিনের কাণ্ডারি হয়েছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদ স্মরণে কেঁদেছেন তিনিও। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, ওই ঘটনায় আন্দোলন জোরদার হয়েছে, ক্ষোভ বেড়েছে সরকারের উপর। আবু সাইদের রক্ত আগ্নেয়গিরি লেলিহানের মতো আন্দোলনকে আরো বেগবান করে তোলে। ফলশ্রুতিতে গত 5ই আগস্ট শেখ হাসিনার সকল অহংকার ধূলিসাৎ হয়ে যায়। সকল ছাত্র সমাজ ফিরে পায় নতুন স্বাধীন বাংলাদেশ। তার এই যে সাহসিক মৃত্যু, তার যে বিরচিত মৃত্যু, সেটি হাজার হাজার ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে, যাতে করে আমরা বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। রাষ্ট্র কাঠামো মেরামত ও বৈষম্য দূর করে শিক্ষার্থীদের আত্মত্যাগ সফল করতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সেই আত্মদানটা তখনই সফল হবে যে স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থানটা হলো। আমাদের রাষ্ট্র যদি মেরামত হয়, আমাদের প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, আমাদের যে পার্লামেন্ট, তার যারা পরিচালনা করেন তাদের জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, এই স্বাধীন বাংলাদেশে
আমাদের সবার দায়িত্ব হবে দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং দল মত এবং ধর্ম নির্বিশেষে সবাই একসাথে এই বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছানোর জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করা। অনেকেই বলছেন আবু সাইদ সহ শিক্ষার্থীদের আত্মত্যাগ এনে দিয়েছে মুক্তির স্বাদ। সেই শহীদরা বেঁচে থাকবেন ইতিহাসের পাতায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকার জন্য পুরোপুরি প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। আর অন্যান্য উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হচ্ছে মন্ত্রীপাড়ার বাংলোগুলো। দুর্বৃত্তদের লুটপাটে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো পুরোপুরি সংস্কার করতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সকে প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে তৈরি করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ মানুষ ঢুকে পড়ে মন্ত্রীপাড়ায়। এতে ক্ষতিগ্রস্ত হয় একটি বাংলো সহ কয়েকটি মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট, যেগুলো পুনর্গঠনের কাজ করছে গণপূর্ত বিভাগ। সেদিনের পর থেকে এখনো একেবারে শুনশান পুরো এলাকা। আগের মতো মন্ত্রীদের গাড়ির আনাগোনা নেই কারো চলাচল। বন্ধ রয়েছে প্রধান ফটকও। মাঝে মাঝে অক্ষত বাংলো বাড়ি থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন কেউ। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর হেয়ার রোডে 8টি ও মিন্টো রোডে 5টি বাংলো এখন মন্ত্রিসভার নতুন সদস্যদের আবাসনের জন্য তৈরি করা হচ্ছে। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে বাড়িগুলো। আমাদের উপর নির্দেশনা আছে, মানে সম্পূর্ণ বাড়ি খালি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কিছু রঙের কোনো সমস্যা থাকে তাহলে আমরা করে দেব। আর পরিষ্কার পরিচ্ছন্নটাই সবচেয়ে জরুরি কাজটা আর কি। আর প্রত্যেকবারই তারা খালি করতেছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার থাকার জন্য মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। শেষ মুহূর্তে সেখানে চলছে পরিচ্ছন্নতার কাজ। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর করা হচ্ছে বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সকে। এছাড়াও তার দপ্তরের আরেক অংশ থাকবে সংসদ ভবন এলাকায় ন্যাম ফ্ল্যাটের 6 নম্বর ভবনে। কর্মকর্তারা জানিয়েছেন মোট 20টি আবাসনের প্রস্তুতি রাখছে গণপূর্ত বিভাগ। পিডব্লিউডি নির্দিষ্ট টাইম নিবে, কোনোটা 7 দিন, কোনোটা 15 দিন। আমরা যে বাংলোটি প্রস্তাব করবো সাথে লেখা থাকবে যে এটা এতদিন পরে এটা রেডি হবে। রাইট এট দ্য মোমেন্ট আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভবন যেটা অফিসার্স ক্লাবের পাশে, ওইটাকে আমরা রেডি করতেছি। রেডি হওয়ার পরে আগামীকালকে ওনার কাছে আর কি এটা উপস্থাপন করা হবে যে কাকে কি দেওয়া হবে। এটা তাও আবার ডিপেন্ড করবে যে সব জিনিস সম্মতি দেয় আর কি, তাহলে এগুলো খসড়া পর্যায়ে। তবে কোন বাংলো কোন উপদেষ্টার জন্য বরাদ্দ করা হবে তা প্রধান উপদেষ্টার নির্দেশনার পর চূড়ান্ত করবে পূর্ত বিভাগ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশের অর্থনীতি মন্থর হয়ে পড়েছে, একে দ্রুত গতিশীল করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা, মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতিতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত 15 বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের নিপীড়নের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, যার সংস্কারের দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শুক্রবার দপ্তর বন্টন হয়। শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও অনেক উপদেষ্টা সচিবালয়ে এসে কাজে যোগ দেন। এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, একেবারে লাইনচ্যুত না হলেও দেশের অর্থনীতির গতি মন্থর। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যত সম্ভব করবো। মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষের। এদিকে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সংশ্লিষ্ট 5টি সিদ্ধান্ত নেন। এগুলোর মধ্যে আছে আন্দোলনকে ঘিরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দ্রুত বিচারের আওতায় আনা, দেশব্যাপী দায়েরকৃত ফৌজদারি মামলা আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার, আটক শিশু কিশোরদের মুক্ত করা, সন্ত্রাস ও সাইবার নিরাপত্তা আইনের মামলা দ্রুত প্রত্যাহার এবং হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেয়া।
ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল, এটার ব্যাপারে এখন এই মুহূর্তে মন্তব্য করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনায় ছাত্র জনতা অপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছে জানিয়ে উপদেষ্টারা বলেন, রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে যতদিন সময় লাগবে ততদিন ক্ষমতায় থাকবে এই সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেশ কয়েকটি থানার কার্যক্রম সীমিতভাবে চলছে। সাদা পোশাকে থানায় অবস্থান করে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের মধ্যে হামলার আতঙ্ক এখনো কাটেনি। সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন তাদের। এদিকে শিক্ষার্থীদের নজরদারির ফলে মহানগরীর বিভিন্ন ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজি বন্ধ হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। মনে ভয় নিয়েই থানায় আসছেন মহানগরীর পুলিশ সদস্যরা। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ডিএমপির 51টি থানার মধ্যে 30টির মতো চালু হয়েছে। তবে সবাই কাজে যোগ দেননি। যারা থানায় আসছেন তাদের বেশিরভাগই পুলিশের পোশাক পরেননি। থানার মধ্যেই অবস্থান করে সীমিতভাবে কাজ করার চেষ্টা করছেন তারা। এখন এই পুলিশের পোশাক পরতে পারতেছি না, এটা আমাদের কষ্টের বিষয়। বিভিন্ন সিনিয়র অফিসার বা বিভিন্ন কারণ আপনারা জানেন, তো আমরা চাই যে অতি তাড়াতাড়ি আমরা এটা পড়তে পারবো ইনশাল্লাহ। একটু ভীত সন্ত্রস্ত আছেন, আপনি জানেন সমস্ত ঘটনাগুলো মিলিয়েই এটার কারণেই একা একা চলাফেরা করতে পারছে না। আর তো ইউনিফর্ম পরলে তো সবাইকে দেখা যায়, একটু তো সময় লাগবে এই পরিস্থিতিটা স্বাভাবিক হতে। এদিকে হামলায় আক্রান্ত থানাগুলোর কার্যক্রম চালু হতে আরও সময় লাগবে। পল্টন মডেল থানা জুড়ে এখনো ধ্বংসযজ্ঞের চিহ্ন। পরিচ্ছন্নতা কর্মীরা ভেতরের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ বের করছেন। পুনরায় পুড়ে যাওয়া থানাগুলো চালু করতে স্থানীয়দের পাশাপাশি সহযোগিতা করছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে নীলক্ষেত এলাকার ফুটপাতে বই বিক্রেতারা জানান, শিক্ষার্থীদের সহযোগিতায় এরই মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়েছে। আগে তো মনে করেন পুরা চাঁদাবাজি মুখাইতো টাকার লিগা 200 দাও 100 দাও এরকম করতো। আর এখন মনে করেন এখন কেউ চায় না টাকা পয়সা। আরও ছাত্ররা আইসা আরও কয়া যায়, আমার নাম্বার দিয়ে গেছে কয়েকজনে, কোনো চাঁদা বাজাইলে আমাকে জানাইবেন। আমরা এখন ব্যবসা করতেছি, খুব সুখে আছি, শান্তিতে আছি। আমরা চাই যে দেশে কোনো দুর্নীতিবাজ না থাক, চাঁদাবাজ না থাক, আর ঘুষ না থাক। ঘুষ না থাকলে দেশ শান্তি হবে, সুন্দর হবে। এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ, ঘুষখোর, যত অনৈতিক কার্যকলাপ আছে সবগুলা বিলুপ্ত ঘোষণা করতে হবে। জননিরাপত্তায় পুলিশ পুরোদমে ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে 206টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয়া এবং কারাগারের অস্ত্র গোলাবারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায়ও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর 29টি এবং দেশের 417টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে। সাধারণ শিক্ষক পরিবার থেকে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গর্বিত তার বাবা মা। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, দেশের প্রয়োজনে আল্লাহর উপর ভরসা করে নাহিদকে নতুন স্বাধীনতা যুদ্ধে তারা পাঠিয়েছিলেন। ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এই ছোট্ট নাহিদ আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই কথা ভাবতেই মা মমতাজ নাহারের চোখ আসছে ভিজে। আমার ছেলের জন্য যদি দেশ স্বাধীন হয়, দেশের মানুষ মুক্ত পায়, সব মানুষ স্বাধীন মতো চলতে পারে, কথা বলতে পারে, দেশের স্বার্থে, আমি এটাই বলছি, যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি মনে করেন যে নিয়ে যাবে, তো আজ মানুষের মৃত্যু তো একদিন আছে, আজ হোক আর কাল হোক। কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নাহিদ, বয়স 26-এ পড়েছে। এখনই দেশ গঠনের গুরু দায়িত্ব তার কাঁধে। ও অল্প বয়সে যে দায়িত্বটা পেয়েছে, দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারে এবং দেশের সেবা করতে পারে। স্বাধীন দেশে নতুন বিজয়ের এই সুবাতাস তিনি আগেই পেয়েছিলেন। তার দাদাকে নাহিদ জানিয়েছিলেন, একদিন
সত্যিকারের স্বাধীনতা আসবে। হারুন সাহেব বলল যে যদি গতকাল যদি আপনারা বলতেন আপনাদের বাচ্চাদের সাথে দেখা হয়েছে তো আমাদের জন্য ভালো হতো। মানে ওই আগের দিনের ঘটনাটাই পরের দিন কভার করার জন্য সমস্ত গার্ডিয়ানকে নিয়ে তারা খাওয়াইলো, এরপরে এইভাবে শিখিয়ে বিবৃতি দেওয়া হলো। নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, সন্তানকে যুদ্ধে নামিয়ে দিয়ে তারা পালিয়ে বেরিয়েছেন এখান থেকে সেখানে। যখন আমরা ছেলেকে পাইলাম, ছেলের এই মারের দাগগুলো, তাদের এই ক্ষত চিহ্নগুলো দেখিলে অন্তর চিরে গেছে, অনেক কষ্ট হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমার আবেদন থাকবো যে খারাপ লোক দিয়ে রাজনীতি করা যাবে না। বদরুল ইসলামের বিশ্বাস, জীবন বাজি রেখে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এই তরুণরাই বাংলায় সুসংহত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবে। বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে। আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে। আমি আমার ছেলেকে বলছি যে সরকারি ভাতাও যেন গ্রহণ না করে, আর সেটা নিলেও যেন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়। সেই সঙ্গে শতভাগ স্বাধীনভাবে কাজ করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নতুন সরকারের উপদেষ্টা নাহিদের বাবা মা। সন্তানদের বাবা মারা বলছেন বাংলাদেশে যেন ছাত্রের উপরে গুলি চালানোর নির্দেশ আর কখনো দেওয়ার সাহস কেউ না পায়। সত্যি মায়েদের জন্য গর্ব হয়, বিশেষ করে নাহিদ ইসলাম এবং তার বাবা মা যে দুঃসাহস দেখিয়েছেন সন্তানকে যুদ্ধে নামিয়ে, তা নিশ্চয়ই নজিরবিহীন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যে ছাত্ররা বন্দুকের গুলি ভয় পায় না তারাই দেশের পরিবহন খাতের সকল নৈরাজ্য দূর করবেন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। রাজধানীর শাহবাগ মোড়ে তিনি জানান, সড়ক পরিবহনের পাশাপাশি দ্রুত সড়ক নিরাপত্তা আইন এখন সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত কাজ করবেন বলেও প্রত্যাশা তার। এদিকে রাজধানীর সড়কে এখনও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ব্যস্ত ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন কোনো সহজ বিষয় নয়, কিন্তু নতুন বাংলাদেশে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা। সাথে বিএনসিসি, স্কাউট, আনসার সহ আছে নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যরা। দীর্ঘ ৩১ বছর কাজ করে আসা নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চনকেও দেখা গেছে শিক্ষার্থীদের সঙ্গে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে তিনি বলেন, শুধু নিরাপদ সড়ক নয়, দেশটাকেও এখন নিরাপদ করতে হবে, ভেঙে ফেলতে হবে পরিবহন খাতের সকল নৈরাজ্য। যেভাবে বুক পেতে দিয়েছে ছাত্ররা, তো সেই জায়গায় আমরা এই অপশক্তি থেকে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে পারবো না? ইনশাল্লাহ পারবো আমরা। এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল, আপনার র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম, এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে এবং এগুলো একটা সিস্টেমে চলবে, সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো। এদিন রাজধানীর প্রায় সব এলাকাতেই দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি। তাদের উৎসাহ দিতে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো সহ পাশে দাঁড়িয়েছে বেশ কিছু সংস্থাও। রোদের মধ্যে তারা ডিউটিকে রোস্টারিং করে সুন্দর করে ডিউটি পালন করতেছে এবং রাস্তাকে সুশৃঙ্খল করেছে। এই ছেলেগুলো কখনোই তার মায়ের হয়তো কুল থেকে কখনো বের হয়নি। আমাদেরকে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হেল্প করছে। এখানে আমাদের এখানে কোনো ধরনের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নেই। প্রবলেম হচ্ছে, তারপর আমরা চেষ্টা করতেছি তাদেরকে আটকাই দিয়ে 10-15-20 মিনিট আটকে রেখে যেন তাদেরকে বুঝে। এবং আমাদের ধৈর্য কম, যাত্রী ধৈর্য কম, সবাই আগে যেতে চায়, ওভারটেকিং এর টেন্ডেন্সিটা বেশি আমাদের এখানে। যদিও শিক্ষার্থীরা প্রতি মোড়ে মোড়ে ড্রাইভিং লাইসেন্স চেক করায় কিছুটা সময় লাগলেও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সবাই। কোটা সংস্কার থেকে দেশ সংস্কার, কাঙ্ক্ষিত বিজয় তাদের আসলেও এই শিক্ষার্থীরা থেমে নেই। কোনো কিছুই তাদের কাছে আর অসম্ভব নয়। তাই তো আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই শিক্ষার্থীরা কাজ করতে চায় দেশের প্রতিটি ক্ষেত্রে, গড়তে চায় সোনার বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রক্তের বিনিময়ে দায়িত্ব পাওয়া এই সরকার কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শিল্প কারখানায় গ্যাস সংকট সমাধানকে নিজের প্রথম অগ্রাধিকার বলেও জানালেন তিনি। শনিবার ছুটির দিনে নিজ দপ্তরের কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শারফুল আলমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর শনিবার ছুটির দিন মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তাকে স্বাগত জানান শিল্প সচিব। পরে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের জানান, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই সরকার দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিবে না। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যেই স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। এছাড়াও শিল্প কল কারখানায় চলমান গ্যাস সংকট সমাধানে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। গ্যাসের চাহিদাটা আছে, মন্ত্রণালয় চালানোর জন্য ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরো দেখছি। সার আমদানির ব্যাপারটা, এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। পর্যায়ক্রমে সরকারের লোকসানি শিল্প কল কারখানাগুলোকে কিভাবে লাভজনক করা যায় তা নিয়েও কাজ করার কথা বলেন শিল্প উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পরাজিত স্বৈরাচার ও তাদের দোসররা ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বিদেশে কিছু গণমাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে বলে দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনি দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের সাথে বিএনপিকে জড়ানোর চক্রান্ত চলছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে রাজপথ ছেড়ে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে শাহবাগে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে একথা বলেন সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় করারও দাবি জানায়। খায়রুল ইসলামের রিপোর্ট। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা, লুটপাটের অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। তারা বলেন, ধর্মীয় পরিচয় নয়, সবার সাথে মিলেমিশে এদেশে নিরাপদে বসবাস করতে চান তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, লুটপাট হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। আমাদের সংখ্যালঘুদের অনতি বিলম্বে হামলা থেকে সুরক্ষা প্রদান করতে হবে। আমাদের সংখ্যালঘু মন্ত্রণালয় দিতে হবে এবং বিগত সময়ে যে যত ধরনের হামলা, মামলা, খুন হয়েছে তাদের বিচার করতে হবে। আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে, একবার না, স্বাধীন হয়েছে দুইবার। আমরা কেন স্বাধীন না? আমরা স্বাধীনতা চাই। আমরা কেন স্বামী সন্তান পরিবার নিয়ে আমরা কেন শান্তিতে বসবাস করতে পারি না? ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান তারা। অনতি বিলম্বে দুর্বৃত্তদের ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে, না হলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে রাজপথে। বৈষম্য বিরোধী একটা আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন সরকার গঠন হয়েছে। বৈষম্যহীন সরকার, তো আমরা মনে করি এখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ধর্মের ভিত্তিতেও বৈষম্য থাকবে না। আমাদের এই সরকারকে আমরা এর জন্য আমাদের দাবিগুলো জানাতে এখানে এসেছি। কর্মসূচি চলাকালে বন্ধ হয়ে যায় শাহবাগ এলাকার যান চলাচল। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মূলত শাহবাগে জড়ো হয়েছেন এসব আন্দোলনকারীরা। তারা চাইছেন সম্প্রীতিরে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সহ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে নিরাপদে বসবাস করতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এই পর্বের শুরুতে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
সরকার পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। এরই মধ্যে কমেছে সবজি, ডিম, মাংস সহ নিত্য পণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুর রহমান। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্রদের সাথে নিয়ে সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চালায় চাল, ডিম সহ কাঁচা বাজারে। অভিযানে চালের বাড়তি দাম রাখায় এক পাইকার ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। সতর্ক করা হয় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে। আসলে যে ওই মার্কেট থেকে আমি একটা চাউল কিনছিলাম, তখন মেমোটা দেখাইতে পারি না, ওই কারণে 10,000 জরিমানা করা হয়েছে। এখন আমি অনিয়ম করলে বাঁচতে পারবো না, এটা আমার মনে একটা ভয় আছে যে আমি অনিয়ম করলে আমার সন্তানের আমাকে বেজ্জতি করবে। এ সময় ভোক্তা অধিকারের অভিযান নিয়ে ক্ষোভ জানান ক্রেতারা, দাবি জানান সিন্ডিকেট ভাঙার। তারা যে জায়গা থেকে মাল কিনে আনে হেনে হলো বড় সিন্ডিকেট। ম্যাজিস্ট্রেট বলি, প্রশাসন বলি, ওনারা শুধু এই যে খুচরা দোকানদারকে আসে জ্বালাতন করতেছে। সব জিনিসপত্রের মূল্যের দাম কমে যাবে, আগে যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটটা ভাঙে যাবে। অভিযানে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় নিয়ম মেনে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। আজকে আমাদের প্রথম ধাপের কাজ ছিল, আমরা শিখতে এসেছি। পাইকারি থেকে খুচরা পর্যন্ত সবার মনোবল, আস্থা নিতে হবে যে আমরা পরিবর্তনের পথে আছি, পরিবর্তন হব। ছাত্রদের সাথে সমন্বয় করে বাজার মনিটরিং করা হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এখানে অনেকগুলো হাত আছে, অনেকগুলো, এবং ইভেন আমরাও কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি। এখন সময় আসছে, আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই। সকল অনিয়ম ভেঙে দ্রুত বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানান ভোক্তা মহাপরিচালক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এই পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন চান ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রিকেটের উন্নতি না হওয়ার জন্য নেতৃত্বের দায় রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ওবায়দুল হাসান। পদ ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সব হত্যার দ্রুত বিচারের আশ্বাস। রাজধানীতে সীমিত পরিসরে চলছে 30টির মতো থানার কার্যক্রম। জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় সারা দেশের সেনাবাহিনীর 206টি ক্যাম্প। সংখ্যালঘুদের জন্য বিশেষ পাহারা। অর্থনীতি দ্রুত গতিশীল হবে জানালেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করা হবে বললেন আইন উপদেষ্টা। এবং হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সনাতন ধর্মাবলম্বীদের। শাহবাগে বিক্ষোভ মিছিল। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজের সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।